আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার নিকট, যার অশেষ রহমত ও দয়ায় আমি আজ আবারও তোমাদের সামনে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি ক্লাস পরিচালনা করব এবং রুটিন থেকে অবগত হয়েছে আজ আমি ষষ্ঠ অধ্যায়ের উপর প্রথম লেকচারটি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আমার লেকচারের শুরুতেই আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রতি, যার সুচিন্তিত দিক নির্দেশনার মাধ্যমে অত্র কলেজে একাদশ দ্বাদশ শ্রেণী ও অনার্স বিভাগের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও নিশ্চয়ই তোমাদের এই সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলবে না, কারণ স্যারের ইচ্ছার এবং আন্তরিকতার কারণেই তোমরা এই প্রায় 3 মাস থেকে এই অনলাইন ক্লাসগুলো পেয়ে আসতেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশাবাদী তোমরা যে যে প্রান্ত থেকে বসে আমার এই ক্লাসটির সাথে সংযুক্ত হয়েছ, তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পাশাপাশি তোমাদের কাছে আরেকটু নির্দেশনা প্রদান করছি। তোমরা যারা এই মুহূর্তে সংযুক্ত আছো, দয়া করে তোমাদের সহপাঠীদেরকে সংযুক্ত করার জন্য একটু মেনশন করবে এবং তোমাদের নিজ নিজ আইডি থেকে ক্লাসটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী আমার ক্লাসটিকে উপভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর অন্য প্রসঙ্গে কথা না বলে সরাসরি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। তবে আবারও বলে নিচ্ছি যে আজকের ক্লাসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে প্রথম লেকচার উপস্থাপন করব এবং আমার বিশ্বাস ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেকচার যদি তোমরা ফলো করো, তাহলে এই অধ্যায়ের যে দুর্বলতাটুকু আছে সেটা অনেকাংশে কাটিয়ে যাবে। তা আমি আর অন্য প্রসঙ্গে কথা না বলে আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে তোমরা অনেকেই সংযুক্ত হয়েছ। আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, তোমরা দয়া করে তোমাদের সহপাঠীদেরকে একটু মেনশন করো ক্লাসটিতে সংযুক্ত হওয়ার জন্য, এবং আবারও বলছি তোমরা দয়া করে ক্লাসটিকে তোমাদের নিজ নিজ আড়ি থেকে শেয়ার দিবে। মোহাম্মদ আরাফাত হোসেন পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস অলরেডি চলমান অবস্থায় আছে। আমার শ্রদ্ধেয় ডক্টর মোজারুল হক স্যার এই অধ্যায়ের ক্লাস পরিচালনা করছেন। তুমি নিয়মিত ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমার যে দুর্বলতা আছে সেটা ওভারকাম হয়ে যাবে। এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত হয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের সম্মানিত প্রভাষক জনাব পিটুল দাস স্যার। আমি স্যারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্যার আমাকে সাপোর্ট করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যথারীতি আমার একটু ছোট্ট পরিচয় উপস্থাপন করছি। আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। এবং আমি আমার লেকচারের শুরুতেও বলেছি আজ আমি ষষ্ঠ অধ্যায়ের উপর ক্লাস পরিচালনা করব এবং ষষ্ঠ অধ্যায়ের যে নাম তোমরা জানো, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়গুলো আসলে প্র্যাকটিক্যাল বেসিস অধ্যায় এবং এই অধ্যায়গুলো অনেক ক্ষেত্রে আমাদের ব্যবহারিক কাজে বেশি প্রয়োজন হবে। তবে তারপরেও তুমি প্র্যাকটিক্যাল করার আগেও তোমাকে কিছু থিওরিটিক্যাল নলেজ যদি না থাকে, তাহলে প্র্যাকটিক্যাল ভালোভাবে করা যায় না। তাই প্র্যাকটিক্যাল লাইফে এই অধ্যায়ের কাজগুলোকে যখন তুমি অ্যাপ্লাই করবে,
তখন তোমার থিওরিটিক্যাল নলেজটুকু তোমাকে জেনে নিতে হবে। আর সেই থিওরিটিক্যাল নলেজের কিছু কিছু অংশ আমরা আমাদের সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী এই অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই সালাম দিয়েছো। আমি সবার নাম মেনশন করার সুযোগ পাচ্ছি না, তবে আমি সবার পক্ষ থেকে সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। এবং আরেকটু আমি তোমাদের কাছ থেকে রিপ্লাই চাইব, আমার আজকে সাউন্ডটা তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা। যারা সংযুক্ত আছো দয়া করে সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবে। যথারীতি আবার একটু রিপ্লাই করছি, যেহেতু আমাদের ভার্চুয়াল ক্লাস, আমরা এক একজন এক এক ডিস্টেন্সে বসে ক্লাসটি উপভোগ করছি, তথাপি আমরা যাতে আমাদের সর্বাধিক সংখ্যক কাছাকাছি অবস্থান করতে পারি, সেজন্যই তোমরা কমেন্টে তোমাদের অনুভূতি, অভিব্যক্তি, জিজ্ঞাসা সব কিছু তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি দূরে থেকেও বুঝতে পারবো যে না, তোমরা ক্লাসটির সাথে মনোযোগ সহকারে শুনছো এবং ক্লাসটি উপভোগ করছো। হ্যাঁ, এই মুহূর্তে অনেকে রিপ্লাই দিয়েছো, ক্লাসটি সাউন্ড ভালো শোনা যাচ্ছে। তোমাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আমার আজকের লেকচার কন্টেন্টে চলে যাচ্ছি। আজকে আমার লেকচার টপিক হলো, একটা টপিকই আলোচনা করার চেষ্টা করব, ডেটাবেজের ধারণা। আসলে ডেটাবেজ কোনো একক শব্দ নয়, এখানে অনেক জানাশোনার বিষয়ের প্রয়োজন আছে। তাই আমরা ওই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্যই আমরা আজকে আমাদের সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী কিছু কিছু বিষয় আমরা এখানে ধারণা নিব, যে ধারণাগুলো তোমার অবশ্যই জানতে হবে। এবং তোমরা জানো এই অধ্যায়ের উপর যে সৃজনশীল প্রশ্ন হবে বা সৃজনশীল এমসিকিউ প্রশ্ন হবে, সেক্ষেত্রে তোমার এই যে ধারণাগুলো তোমার ব্যাপকভাবে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের সেই কার্যক্রমে চলে যাচ্ছি। ডেটাবেজের ধারণা আমরা নেব। তবে তার আগে শুরুতেই যে জিনিসটা আমার ধারণা নিতে হবে সেটা হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায়ই এই জিনিসটা ভুল করি। আমরা বেশিরভাগই যদি বলি যে ডেটা কি, আমরা বলি তথ্য, আবার বলি যে তথ্য কি, আমরা বলি ডেটা। আসলে এটা আমাদের কমন মিস্টেক্সের মধ্যে অন্যতম একটি। তো আমাদের এই ভুলগুলো আমরা প্রায়ই করে থাকি, কিন্তু আমি সম্পূর্ণ আশাবাদী যে আজকের ক্লাসটি যদি তোমরা উপভোগ করো তাহলে এই ভুলটুকু আর হবে না। ডেটা এটা আসলে ইংরেজি শব্দ, এটা বাংলা যদি অর্থ বলি তাহলে সেটা হচ্ছে উপাত্ত। আর তথ্য সেটা আরেকটা সম্পূর্ণ ভিন্ন ধারণা, এবং তার ইংরেজি যে শব্দ সেটা হচ্ছে ইনফরমেশন। তাহলে ডেটা যদি আমরা তথ্য বলি তাহলে ইনফরমেশনকে কি বলবো? ইনফরমেশনও তো তথ্য। তাহলে দুইটাই কি এক জিনিস? কখনো না, দুইটাই এক জিনিস নয়। তাহলে ডেটা, এটার আবিধানিক অর্থ হচ্ছে কি উপাত্ত, আর তথ্য তার আবিধানিক অর্থ হচ্ছে কি ইনফরমেশন। আশা করি আমরা এই দুইটা শব্দগত ব্যবহারে সতর্কতা অবলম্বন করব। এখন আসো ডেটার পরিচয় নিয়ে আমরা উপস্থাপন করছি। খেয়াল করো, তোমরা স্ক্রিনে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ। সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। এখন কোনো কম্পিউটারের সাহায্যে কোনো ফলাফল পাওয়ার জন্য তোমাকে কোনো কিছুকে সুনির্দিষ্ট কিছু ইনপুট তার মধ্যে প্রদান করতে হয়, এবং সেই ইনপুটগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে কম্পিউটার তোমার যে কাঙ্ক্ষিত যে ফলাফল বা আউটপুট সেটা প্রদান করবে। তাহলে এখানে যে সংজ্ঞায় আমি বলেছি সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল, এবং কাঁচামাল বা র মেটেরিয়ালস যে কোনো ধরনের হতে পারে, সেই বিচ্ছিন্ন জিনিসগুলোকে আমরা কি বলবো? ডেটা বা উপাত্ত বলবো। এছাড়াও আরেকটা সংজ্ঞা আমি দিয়েছি, অন্যভাবে বলা যায় তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত বা ডেটা। তথ্য, এরপরের স্লাইডে আমরা তথ্য নিয়ে কথা বলবো। আসলে তথ্য তৈরি করার জন্য যা যা লাগে সেটাই হচ্ছে ডেটা। তথ্য হচ্ছে ইনপুট না, তথ্য হচ্ছে আউটপুট, ডেটা হচ্ছে ইনপুট। যেটা আমরা ডেটা ও তথ্যের মধ্যে যখন পার্থক্য করব আজকে ক্লাসে দেখাবো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবা। তাহলে তথ্য তৈরির কাঁচামালকে ডেটা বলে আমরা এটাও বলতে পারি, তথ্যের ক্ষুদ্রতম একককে ডেটা বলে আমরা এটাও বলতে পারি। আরেকটা সংজ্ঞা আমি দিয়েছি, আর একটু বোঝানোর জন্য বলেছি যে ডেটা এর অর্থ ফ্যাক্ট, যার এক বচন হলো ডাটাম।
ডেটা এক বা একাধিক বর্ণ, যেমন আমাদের কিবোর্ডে যে সকল বর্ণ আমরা ব্যবহার করি A to Z ক্যাপিটাল লেটারে, এরপরে স্মল লেটারে A to Z, এগুলো সবই ডেটা। তারপর যে সকল আমরা বুলেট সাইন বা সিম্বল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে প্লাস, মাইনাস, স্ল্যাশ, স্টার, তারপরে ইজ গ্রেটার দেন, ইজ স্মলার দেন, ইকুয়াল, আরও অনেকগুলো আছে বিশেষ চিহ্নগুলো। বা কিছু আমরা কিছু নিউমেরিক্যাল সাইন ব্যবহার করি, যেমন 0 থেকে 9। এই সব কিছুকে বিচ্ছিন্নভাবে আমরা কি বলবো? ডেটা বলবো। তাহলে ডেটা আসলে একক ধারণা, একটা আইসোলেটেড কনসেপ্ট হলো কি ডেটা, যাকে প্রক্রিয়াকরণ করে তথ্যে রূপান্তর করা হয় বা সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুটে রূপান্তর করা হয়। তাহলে এই স্লাইডের মাধ্যমে বা আমার এই কথোপকথনের মাধ্যমে তোমরা ডেটা সম্পর্কে আশা করি একটি সম্যক ধারণা অর্জন করেছো। তাহলে ডেটা কি, এই সংজ্ঞাটা অনেক সময় প্রয়োগ, অনেক সময় তোমার জ্ঞানমূলক অংশে আসে, তাহলে আমাদের আশা করি ভুল হবে না। আবার বিভিন্নভাবে তোমার আইসিটি বিষয়ের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেই পরীক্ষাতেও আমাদের এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করি ভাইবা হিসেবে যে ডেটা কি, তথ্য কি। তখন তুমি যদি ন্যূনতম কথাগুলো না বলতে পারো তাহলে আসলে তোমাকে পুরো নাম্বার দেওয়া হয় না। ওকে, আমরা তাহলে পরবর্তী আলোচনায় যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা সম্পর্কে ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু দয়া করে কমেন্টে জানাবে। আমি তাহলে বুঝতে পারবো যে আমার যে ব্যাখ্যা আমি উপস্থাপন করেছি সেটা তোমরা বুঝতে পেরেছ। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। পরবর্তী স্লাইডে আমরা ডেটা শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। তবে এখানে কিছু কথা আছে ডেটা শ্রেণী বিভাগে। ডেটা শ্রেণী বিভাগ তোমরা আমার বিভাগের বিভাগীয় প্রধান স্যার ডক্টর মোজারুল হক স্যার পঞ্চম অধ্যায়টা পড়াচ্ছেন, তাই ওই অধ্যায়ে যে ডেটার বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে কথাবার্তা বলবেন আমার বিশ্বাস, এবং এগুলো তোমাদের সিলেবাসভুক্ত। সেই জিনিসগুলোই আসলে ডেটা শ্রেণী বিভাগ হিসাবে ব্যবহার হবে সব ক্ষেত্রেই। তবে এই অধ্যায়তেও আমি খুব সিম্পল একটা শ্রেণী বিভাগ উপস্থাপন করছি যেটা শুধুমাত্র এই অধ্যায়ের জন্য কাজে লাগে। তো তার আগে তোমরা অনেকেই রিপ্লাই দিয়েছো, আমি খুবই আনন্দিত তোমরা আমার সাথে যুক্ত আছো, কারণ তা না হলে আমার কথা অনুযায়ী তোমরা রিপ্লাই দিতে পারতে না। বুঝতে পেরেছো, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ডেটার একটা ছোট সংক্ষিপ্ত আকারে একটা শ্রেণী বিভাগ উপস্থাপন করছি। লক্ষ্য করো, এখানে প্রথমে আমরা ডেটাকে 3টি প্রধান ভাগে ভাগ করতে পারি। তবে পঞ্চম অধ্যায়ে ডেটা শ্রেণী বিভাগে আরও অনেক ইলাবোরেট বর্ণনা আছে, সেটা এখন আর এখানে উপস্থাপন করব না। তাহলে ডেটা প্রথমত আমি 3 ভাগে উপস্থাপন করছি। একটা নিউমেরিক্যাল ডেটা, বুলিয়ান ডেটা, আর একটা হচ্ছে নন নিউমেরিক্যাল ডেটা। প্রথমত আমি 3 ভাগে ভাগ করতে পারি। তোমরা যখন বিভিন্ন বইগুলো দেখবে এই শ্রেণী বিভাগগুলো আসলে ইউনিক কোনো শ্রেণী বিভাগ না। বিভিন্ন বইতে এগুলোকে বিভিন্নভাবে সহজভাবে উপস্থাপন করার জন্য বিভিন্নভাবে এখানে শ্রেণী বিভাগ করছে। তাই আমি আসলে যেটা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি এটাই যে সারা জীবনের জন্য এটাই প্রযোজ্য হবে বিষয়টা এরকম না। তুমি যখন কয়েকটা বই দেখবে এই জিনিসগুলো আছে, তবে আমি প্রথমে 3 ভাগে করছি, সেখানে তো 3 ভাগে নাই, সেখানে আরও হয়তো কম আছে বা বেশি আছে। তাই বিষয়গুলোকে তোমরা সেভাবে একটু আত্মস্থ করে নেবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় সিনিয়র সহকর্মী এবং আমার খুবই কাছের মানুষ মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্যারকে, যিনি নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগে কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসেবে। স্যার, আপনি আমাকে আমার লাইভটি দেখছেন, আমি আসলে খুবই আনন্দিত হয়েছি এবং খুবই অনুপ্রেরণা পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকেও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে ডেটার উপস্থাপনা এখানে দেখাচ্ছি, প্রথমত আমি কয় ভাগে দেখাচ্ছি? ডেটা 3 ধরনের। একটি হচ্ছে নিউমেরিক ডেটা, আরেকটি হচ্ছে বুলিয়ান ডেটা, আরেকটি হচ্ছে নন নিউমেরিক ডেটা। আবার দেখো, নিউমেরিক ডেটাকে আবার আমরা 2টা অংশে ভাগ করতে পারি। একটা হলো ইন্টিজার ডেটা আর একটা হলো প্লটিং ডেটা। কারণ ইন্টিজার ডেটা মানে পূর্ণ সংখ্যার যে ডেটাগুলো আছে, আমি একটা উদাহরণ দিয়েছি এখানে 9, সারা জীবন যে 9 হবে তা না, মানে একটা সিম্বল হিসেবে আমি এখানে উদাহরণ দিয়েছি। এটা হচ্ছে ফ্লোটিং ডেটা। ফ্লোটিং ডেটাতে যেটা বলা হচ্ছে 9.8, মানে ভগ্নাংশিক যে ডেটাগুলো থাকবে বা দশমিক যুক্ত যে ডেটাগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার ফ্লোটিং ডেটা। ওকে, এরপর আছে বুলিয়ান ডেটা। বুলিয়ান ডেটা সর্বদাই এই 2 প্রকারই হবে, সর্বদাই এই 2 প্রকার হবে। একটা হলো তোমার ট্রু আর একটা হলো ফলস।
আমরা লজিক গেটে পড়েছি হাই লেভেল লো লেভেল, মানে দ্যাট মিনস লজিক 1 ট্রু প্রকাশ পাবে, লজিক 0 ফলস প্রকাশ পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আসলে আবারও আনন্দিত আমার বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান স্যার ডক্টর মোজারুল হক স্যার এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন। আমি স্যারকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটার মধ্যে আবার আমি এখানে 3টা ভাগ উপস্থাপন করেছি। একটা হলো ক্যারেক্টার টাইপ ডেটা, একটা হলো স্ট্রিং ডেটা, একটা হলো অবজেক্ট ডেটা। এখন দেখো ক্যারেক্টার টাইপ ডেটাগুলো কেমন। এই ডেটাগুলো হচ্ছে মূলত তোমার যে কোনো বর্ণ এ থেকে বি, এ থেকে জেড বা যে কোনো সিম্বল প্লাস মাইনাস এই ধরনের যে চিহ্নগুলো বা প্রতীকগুলো আছে এগুলোই হচ্ছে আমার ক্যারেক্টার টাইপ ডেটা। স্ট্রিং টাইপ ডেটা, এটা যে কোনো একটা শব্দকে যদি আমি কোনো বিশেষ অর্থে ব্যবহার করি বা বিশেষ কাজে ব্যবহার করে ডিফাইন করি তাহলে সেক্ষেত্রে সেটা স্ট্রিং ডেটা। যেমন আমি এখানে আইসিটি, এটা পুরোটাই আমার একটা শব্দ এবং এটা আমি স্ট্রিং ডাটা হিসেবে এগুলোকে ব্যবহার করি। শুধু আইসিটি না, এরকম যে কোনো শব্দকে আমরা স্ট্রিং ডাটা হিসেবে ব্যবহার করতে পারবো। এর পাশে অবজেক্ট ডাটা, হ্যাঁ এক্ষেত্রে আমাদের কোনো ক্ষেত্রে ডেটাবেজে বা যে কোনো প্রোগ্রামে আমরা কোনো ছবি যুক্ত করার প্রয়োজন হয়, অডিও যুক্ত করার প্রয়োজন হয়, ভিডিও যুক্ত করার প্রয়োজন হয়, এই ধরনের ডেটাগুলোকে আমরা অবজেক্ট ডেটা হিসেবে ব্যবহার করব। মোটামুটি আমরা ডেটা শ্রেণী বিভাগের একটা সংক্ষিপ্ত উপস্থাপনা এই অধ্যায়ের জন্য যা প্রযোজ্যতা আমি তোমাদের সামনে দেখাতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস তোমরা সবাই বিষয়টিকে আত্মস্থ করতে পারবে এবং বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কারো এরপরেও কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্টে জানাবে। আমি লাইভ চলাকালীন সময় যদি আমার চোখে পড়ে আমি অবশ্যই সেটার ব্যাখ্যা দিব, অথবা লাইভটা শেষ হলেও আমি তোমাদের কমেন্টে সেটা রিপ্লাই দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবার আসো আমরা ইনফরমেশন বা তথ্য নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস আজকের ক্লাসটি দেখার পর তোমরা ডেটা এবং তথ্য নিয়ে সমস্যায় পড়বে না। ডেটা সম্পূর্ণ আলাদা ধারণা, তথ্য সম্পূর্ণ আলাদা ধারণা। আমরা কখনো ডেটা কি এটাকে তথ্য বলবো না, আবার তথ্য কি এটাকে ডেটা বলবো না, সম্পূর্ণ ভিন্ন ধারণা। সেটা আজকের ক্লাস থেকে তোমরা পার্থক্যটুকু বুঝে নিবে। ওকে, তথ্য। তাহলে আমরা এর আগে একটা কথা বলেছি যে ডেটা প্রক্রিয়াকরণ করার পর যা পাওয়া যাবে আউটপুট হিসাবে সেটাই তথ্য। তাহলে এটা একটি ফলাফল স্বরূপ, তাই না? এখন দেখো আমরা কিভাবে বিষয়টাকে সংজ্ঞায়িত করেছি। তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো, অবশ্যই সুশৃঙ্খলভাবে সাজানো হতে হবে, কারণ সুশৃঙ্খলভাবে সাজানো না হলে সেটা ফলাফল প্রকাশিত হবে না, কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ পাবে না। তো তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যার অর্থবহ এবং ব্যবহারযোগ্য। এখন ডেটা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়, বিচ্ছিন্ন, এটা এলোমেলোভাবে থাকবে। সেটাকে যখন তুমি সাজিয়ে গুছিয়ে যখন তুমি একটা ফলাফল বা একটা ডিসপ্লে প্রদর্শন করবা, সেটাই কিসে পরিণত হবে? তথ্যে পরিণত হবে। এখন ধরো আমি তোমাদের সামনে যে কথোপকথন করছি, এখানে আমি যে শব্দগুলো ব্যবহার করেছি এই প্রত্যেকটা শব্দকে আমি ইন্ডিভিজুয়ালি ডেটা হিসেবে বলতে পারি, এবং প্রত্যেকটা বাক্যে আমি সেই শব্দগুলোকে সাজিয়ে গুছিয়ে বলতেছি এবং তোমরা শ্রুতি মধুরভাবে সেটা শুনতেছ। যদি শ্রুতি মধুর না হয় আমি এলোমেলোভাবে বলতাম, এক এক শব্দ মানে যে জায়গায় প্রযোজ্য না আমি সেই শব্দটা সেখানেও ব্যবহার করতাম, তাহলে সেটা ডেটা হতো কিন্তু তথ্য হতো না। তথ্য হতে হলে অবশ্যই সেটা কি হতে হবে? সুশৃঙ্খলভাবে সাজানো হতে হবে। ওকে, তার পরবর্তী আলোচনা যাচ্ছে। আরেকটা সংজ্ঞা আমি এখানে উপস্থাপন করেছি, যেটা তোমাদের ভালো লাগবে সেভাবে তোমরা উপস্থাপন করবে। অন্যভাবে বলা যায় ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী, প্রক্রিয়াকরণের পর, হ্যাঁ, পরবর্তী অর্থপূর্ণ রূপ, অবশ্যই সেটা সাজানোর পর একটা অর্থ প্রকাশ পাবে। অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। মানুষ বিভিন্ন কাজে এই তথ্যটাকে ব্যবহার করে থাকে। ওকে, আরও একটা আমি ব্যাখ্যা উপস্থাপন করছি। কোনো ছাত্রের প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বর হলো ডেটা। হ্যাঁ, এখন ধরো তার 7টা বিষয়ের বাংলার নাম্বার, ইংরেজির নাম্বার, এভাবে প্রত্যেকটা বিষয়ের নাম্বার হলো কি তার আলাদা আলাদা কি নাম্বারগুলোকে আমরা ডেটা হিসেবে প্রকাশ করতে পারি। কিন্তু অপরপক্ষে সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা যে ফলাফল বা যে মার্কশিট বা যে রিপোর্ট আমরা দিব সেটা হচ্ছে কি তথ্য।
তাহলে এটা প্রক্রিয়াকরণ হইলো, তার রেজাল্ট কি সেটা প্রকাশ পেল, এবং সবগুলো ডেটাকে সাজিয়ে গুছিয়ে একটা সুনির্দিষ্ট উপস্থাপনা আমরা প্রকাশ করব, এবং সেটাকে আমরা কি বলবো? তথ্য বলবো। আশা করছি ডেটা এবং তথ্যের মধ্যে যে প্রধান বিষয়গুলো সেটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে খেয়াল করো, তাহলে আমরা ডেটা প্রসেস হয়ে কিছু পরিণত হবে? তথ্যে পরিণত হবে। তাহলে তথ্য হলো আউটপুট আর ডেটা হচ্ছে কি? ইনপুট। এই বিষয়গুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা এবং তথ্যের মধ্যে এখন যে বেসিক বিষয়গুলো ধারণা নেওয়া দরকার সেটা কি আমরা বুঝতে পেরেছি? দয়া করে একটু কমেন্টে জানাও। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, যার যদি নিয়মিতভাবে আমার এই কথাগুলো শুনে থাকো। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। উপাত্ত তথ্যের মধ্যে পার্থক্য অনেক সময় এগুলো 2 নম্বরের প্রশ্নে আসে, মানে অনুধাবন স্তরের প্রশ্নে আসে। আর তোমার একটি সম্যক ধারণা নেওয়ার জন্য কিন্তু পার্থক্যটুকু জানা দরকার। হ্যাঁ, অনেকেই কমেন্ট করা শুরু করেছো, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি তোমরা বিষয়টি বোঝার জন্য। এবার আসে আমরা উপাত্ত বা ডেটা এবং তথ্য বা ইনফরমেশনের মধ্যে একটা পার্থক্য তোমাদের সামনে উপস্থাপন করছি। খেয়াল করো, আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করছি যা আমরা পূর্ববর্তী অংশে আলোচনা করে এসেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সুনির্দিষ্ট প্রথম পয়েন্টে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। এটা সংজ্ঞা আকারে তুমি বলতে পারো। ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য, যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। আমার বিশ্বাস এই স্লাইড না দেখো তুমি পূর্ববর্তী যে 2টা বিষয় আমি আলোচনা করেছি সেই 2টা বিষয় শুনে তুমি তোমার মতো করো তুমি 3-4টা পার্থক্য এখন লিখতে পারো। তারপরও আমি তোমাদের আলোচনাটাকে সহজ করার জন্য আমি আমার মতো করে এই বিষয়টা উপস্থাপন করছি। তাহলে প্রথমেই আমরা সংজ্ঞা হিসাবে পার্থক্য উপস্থাপন করলাম। এরপরে খেয়াল করো, উপাত্ত একটি একক ধারণা, এটা আমি বলেছি, এটি একটি আইসোলেটেড কনসেপ্ট, তাই এটি একটি একক ধারণা। আর তথ্য এটি একটি কালেকটিভ কনসেপ্ট, অর্থাৎ সমষ্টিগত ধারণা। এখানে অনেকগুলো ডেটা একত্রে সংযুক্ত হবে এবং সুশৃঙ্খলভাবে সংযুক্ত হবে, তাই এটি একটি সামষ্টিক ধারণা। উপাত্তের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না, কারণ এটি একটি একক ধারণা, তাই এটা দ্বারা কোনো একটা বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে না। তথ্যের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। এক্ষেত্রে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে, যেহেতু এটা আউটপুট এবং সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো, তাই এক্ষেত্রে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। এখন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমার সম্পর্কে কোনো অপরিচিত লোক কোনো বিষয় জানার জন্য তোমার এলাকায় আসছে, এবং সেক্ষেত্রে তিনি বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করলো তোমার সম্পর্কে, বিভিন্ন জন তোমাকে বিভিন্নভাবে তোমার সম্পর্কে বলল, এবং প্রত্যেকটা ব্যক্তি যা বলল সেটাকে যদি আমি ডেটা হিসেবে বিবেচনা করি, যে ব্যক্তি তোমার তথ্য সংগ্রহের জন্য আসলো সে ব্যক্তি তোমার ওই সবগুলো তথ্যকে প্রক্রিয়া করে তোমার সম্পর্কে একটা পজিটিভ হোক একটা নেগেটিভ হোক একটা ধারণা সে নিবে। যে ধারণাটা সে নিবে সেটা হচ্ছে কি? তথ্য। বুঝতে পেরেছ? আবার অনেক সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে বিভিন্ন তথ্য আপডেট করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন প্রশ্ন করে, নাম, পিতার নাম, বাবার নাম, কি করে, বয়স, তারপরে বিভিন্ন আরও পারিবারিক বা ব্যক্তিগত বা তার বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, আর্থসামাজিক বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে যদি আমি ডেটা বলি আর পুরো সামষ্টিক যে বিষয়টা অ্যানালাইসিস করে যে রিপোর্টটা দিবে সেই ব্যক্তির, সেই রিপোর্টটা হচ্ছে কি? তথ্য। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো দৈনন্দিন জীবনে আমাদের বহু এরকম ঘটনা আছে, আমি সেখান থেকে ডেটা কোনটা তথ্য কোনটা এটা আমি আলাদাভাবে বের করে নিতে পারবো আশা করি। তারপরে পরের পয়েন্টে বলছি উপাত্ত সরাসরি ব্যবহার করা যায় না, কারণ যেহেতু এটা তোমার একটা আইসোলেটেড কনসেপ্ট বা একক ধারণা, এটাকে সরাসরি ব্যবহার করা যাবে না। মানুষ প্রয়োজনে সরাসরি তথ্য ব্যবহার করে থাকে, তাহলে মানুষ তথ্যকে সরাসরি ব্যবহার করতে পারবো, ডেটাকে সরাসরি ব্যবহার করতে পারবো না। উপাত্তের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে যেটা আমরা দেখিয়েছি।
তথ্যের এই ধরনের কোনো শ্রেণী বিভাগ নাই। আরও একটা পার্থক্য তুমি দিতে পারো যে উপাত্ত ইনপুট হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়, তথ্য আউটপুট বা ফলাফল হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় না ডেটা এবং তথ্য নিয়ে তোমাদের আর মানে আয়োজন করে পড়ার প্রয়োজন আছে। কি সবাই বিষয়টা সহজভাবে বুঝতে পেরেছো? আশা করি, আমি আশাবাদী সম্পূর্ণভাবে সবাই বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার পরবর্তী স্লাইডে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী আলোচনায়। সেটা হলো ডেটাবেস, যেটা নামে আমার এই অধ্যায়টা ডেটাবেস। এখন তো ডেটা আর তথ্য যদি তুমি ভালোভাবে না বুঝো তাহলে ডেটাবেস ভালোভাবে বুঝবা না। তাই আমি আগে ওই বিষয়গুলো আলোচনা করে এসেছি। ডেটাবেস সম্পর্কে একটু আলোচনা করব। একটু প্রথমে যে বিষয়টা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু খেয়াল করো। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, যেটা আমরা বলেছি, এবং বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। তার মানে উপাত্তের সমাবেশ, তাই না? শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশ। হ্যাঁ, এখানে কিন্তু একটা শব্দ পরীক্ষার সময় না লিখলে কিন্তু পুরোটাই কাটা। সেটা হলো সম্পর্কিত, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাহারকে ডেটাবেস বলে। সম্পর্ক থাকতে হবে। এখন ধরো আমি যদি বলি যে লক্ষ্মীপুর সরকারি কলেজের মধ্যে যত ডেটা আছে, বিশেষ করে মনে করে শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, কর্মকর্তা আছে, কর্মচারী আছে, এই সকল বিষয়ের ডেটাকে যদি আমি একত্রিত করি, একটার সাথে আরেকটার কি আছে সম্পর্ক আছে, তাই সেটা একটা ডেটাবেস হবে। কিন্তু আমি যদি বলি যে পুরা লক্ষ্মীপুর জেলার যত মানুষ আছে সব মানুষের ডেটা নিয়ে আমি লক্ষ্মীপুর সরকারি কলেজের ডেটার সাথে একত্র করব, তাহলে এখানে কি সব ডেটার সাথে সব ডেটার সম্পর্ক আছে? নাই। তাই সেক্ষেত্রে ডেটাবেস সেটাকে আমি বলতে পারবো না। হ্যাঁ, ডেটার সমাবেশ বা ডেটা অনেকগুলো যুক্ত আছে সেটা আমি বলতে পারবো, কিন্তু ডেটাবেসের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা আমি বলতে পারবো না। তাহলে ডেটাবেস হতে হলে যে ডেটাগুলো সমাবেশ আমি করব, সেই ডেটাগুলো অবশ্যই অবশ্যই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। পরস্পরের সাথে সম্পর্কযুক্ত না হলে সেটাকে আমরা ডেটাবেস বলবো না। এখন আসো অন্যভাবে আরেকটা সংজ্ঞা দিয়েছি পরস্পর সম্পর্ক, এটা সহজে উপস্থাপন করেছি। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। তাহলে পরস্পর কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। আরেকটা সংজ্ঞা আমি দিয়েছি, সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই ডেটাবেস বলে, যেটা তোমাদের কাছে সবচেয়ে সহজ সংজ্ঞা মনে হতে পারে। পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই কি বলবো? ডেটাবেস বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ডেটাবেসের সংজ্ঞাটা পরীক্ষা আসলে তোমরা যথাযথভাবেই লিখতে পারবে। কারণ দেখবে যদি বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে এই সংজ্ঞাটা বেশ কয়েকবার এসেছে, তাই এই সংজ্ঞাটা একটু ভালোভাবে দেখে নিবে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি, ডেটা সংগঠন। ডেটাবেস বুঝতে হলে ডেটা সংগঠন জানা আবশ্যক, যার ইংরেজি নাম হচ্ছে ডেটা হায়ারার্কি। অর্থাৎ ডেটাবেস গঠনে তোমার যে যে উপাদানগুলো প্রয়োজন হয় সেই উপাদানগুলোর যে ক্রমবিন্যাস বা হায়ারার্কি, সেটাই হচ্ছে ডেটা সংগঠন। যেমন দেখো আমি সংজ্ঞা উপস্থাপন করেছি, বিট হতে ডেটাবেস পর্যন্ত পর্যায়ক্রমিক ধারাকে ডেটা সংগঠন বলে। বিট হতে ডেটাবেস, এখন তোমরা জানো ডেটাবেস হলো অনেকগুলো ডেটার সমাবেশ, সব পরস্পর সম্পর্কযুক্ত, তার মানে এটা বহু বচন। এখন আমি যদি পর্যায়ক্রমে সেখান থেকে নিচের দিকে আসি, তাহলে আস্তে 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 একেবারে যে একক যে জায়গাটা আসবে, সর্বনিম্ন যে জায়গাটা আসবে সেটা হচ্ছে বিট। আমরা একটু দেখব বিট একত্রিত হয়ে বাইট হয়, অনেকগুলো বিট 8 বিট একত্রিত হয়ে বাইট হয়, অনেকগুলো বাইট একত্রিত হয়ে তোমার ডেটা ওয়ার্ড হয় বা ফিল্ড হয়, অনেকগুলো ফিল্ড একত্রিত হয়ে রেকর্ড হয়, অনেকগুলো রেকর্ড একত্রিত হয়ে ডেটাবেস হয় বা টেবিল হয়, এবং অনেকগুলো টেবিল একত্রিত হয়ে ডেটাবেস হয়। তাহলে গঠনগত দিক যদি আমি ক্রমবিন্যাস দেখি, তাহলে সর্বনিম্ন যে স্তর সেটা হচ্ছে কি বিট, আর সর্বোচ্চ যে স্তর সেটা হলো ডেটাবেস। তাহলে এটার মধ্যে কিন্তু একটা অর্ডার আছে, একটা ক্রমতালিকা আছে, ক্রমবিন্যাস আছে, পর্যায়ক্রমিক ধারা আছে। সেই ধারাকে আমরা কি বলবো? ডেটা সংগঠন বলবো। আমার মনে হয় বিষয়গুলো বুঝতে পারছো। ডেটা সংগঠনের সংজ্ঞাও পরীক্ষায় আসে, বিট হতে ডেটাবেস পর্যন্ত পর্যায়ক্রমিক ধারাকে আমরা কি বলবো? ডেটা সংগঠন বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা এই ডেটা সংগঠনের যে
ধারাগুলো আছে সে ধারাগুলো দেখব। প্রথমে আমি বিটের সংজ্ঞাটা দিচ্ছি, খেয়াল করো। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত নাম হলো বিট। বাইনারি এই শব্দটার ইংরেজিতে যদি লেখো সেখান থেকে বিআই, আর ডিজিট এই শব্দটা যদি ইংরেজিতে লেখো তার সর্বশেষ বর্ণ হচ্ছে টি। এই দুইটাকে সংক্ষিপ্ত করে যে নতুন ওয়ার্ডটি বানানো হয়েছে সেটা হচ্ছে কি বিট। মূলত বাইনারি অঙ্ক 0 ও 1কে বিট বলে। অনেক সময় সংজ্ঞা জিজ্ঞেস করি আমরা ভাইভাতে বা পরীক্ষাও আসে বিট কি। তাহলে বিট কিন্তু এই শব্দটা আমরা দৈনন্দিন জীবনেও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন তুমি যদি সে মানে আমার পাঠ্য যে বইয়ের যে সংজ্ঞা এটা যদি না দিয়ে তুমি যদি অন্য মানে যা আইসিটির সাথে সংশ্লিষ্ট না এইরকম সংজ্ঞা এখানে যুক্ত করে দাও, তাহলে কিন্তু সেটা ভুল হবে। সেটা যদিও ধারণা সঠিক কিন্তু ভুল। তুমি বলবা সৃজনশীল পদ্ধতি, আমার মনে যেটা বুঝেছি সেটাই লিখবো, না, এখানে কিন্তু বাধ্যবাধকতা আছে। সেটা হচ্ছে কি সংশ্লিষ্ট হতে হবে, তোমার পাঠ্যক্রম বা পাঠ্যসূচির সাথে সংশ্লিষ্ট হতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, গ্রহণ করব। তাহলে বিটের সংজ্ঞা লক্ষ্য করো। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত নাম হলো বিট। বাইনারি অঙ্ক 0 ও 1কে মূলত বিট বলে। আশা করি বুঝতে পারছি। আমার শ্রদ্ধেয় মোজারুল হক স্যার, স্যারের মনে হয় মোবাইলে বারবার কল আসে, এই জন্য ক্লাসটি দেখতে পারতেছেন না। আমি আসলে খুবই কৃতজ্ঞ স্যার আপনার প্রতি, আপনি আমার ক্লাসটি দেখছেন। আমি আসলে খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ওকে, তাহলে বিটের সংজ্ঞাটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার সব বাইট। হ্যাঁ, দেখো এই শব্দটা আমরা দৈনন্দিন জীবনে ভিন্নভাবে ব্যবহার করতে, যেমন বানানটা যদি তুমি খেয়াল করো BYTE বাইট, কিন্তু তুমি যদি BITE দাও বাইট, সেটাও বাইট, কিন্তু সেই বাইট অর্থ কামড় দেওয়া। এখন তুমি যদি এভাবে যদি ভুল করে বানান লেখো তাহলে কিন্তু অর্থ ভিন্ন হয়ে যাবে। বাংলা কিন্তু দুইটা শব্দই একই বাইট, কিন্তু ইংরেজি স্পেলিংয়ে কিন্তু ভিন্নতা আছে। তাই এখানে BITE এই বানানটা কিন্তু আমরা গ্রহণ করব না, আমরা গ্রহণ করব BYTE, কারণ আইসিটির সাথে রিলেটেড যে শব্দটা সেটা স্পেলিংটা হবে BUYTE বাইট। এখন সব বাইটের পরিচয়টা কি? 8টি বাইনারি ডিজিট একত্রিত হয়ে যে ডেটা ওয়ার্ড গঠিত হয় তাকে বাইট বলে। 8টি বাইনারি ডিজিট, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি 100101111। এটা একটা জাস্ট নমুনা, যে কোনো সংখ্যক হইতে পারে, মানে যে কোনো সংখ্যক 1 বা যে কোনো সংখ্যক 0 হইতে পারে, ঠিক আছে কি? তাহলে এটা এখানে দেখো 8টা আছে। হ্যাঁ, তাহলে 8টা বিট, যেমন 1 একটা বিট, 0 একটা বিট, এরকম 8টা বিট একত্রিত হয়ে এটা একটা ডাটা ওয়ার্ড গঠিত হয়েছে, এবং এটা তোমার ডেটা প্রসেসিংয়ে বা ডেটা প্রক্রিয়াকরণে ব্যবহৃত হবে। তাই এই বিষয়টাকে আমরা কি বলবো, বাইট বলবো। তাহলে বাইট কি আশা করি বুঝতে পেরেছি। 8টি বাইনারি ডিজিট একত্রিত হয়ে যেটা, তবে এখানে একটা কথা আছে, শুধু যে 8টি হবে বিষয়টা এরকম নয়, 16টি হতে পারে, 32টি হতে পারে বা 64টি হতে পারে। তবে আমরা জেনারেলি ন্যূনতম 8টি হয়, এই জন্য আমি সংখ্যায় 8টি উল্লেখ করেছি, ঠিক আছে কি? কারণ ডেটা ওয়ার্ড 8 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে, 32 বিটেরও হতে পারে, 64 বিটেরও হতে পারে, 128 বিটেরও হতে পারে, এরকম অনেক বিট সংখ্যার নির্দিষ্টতা আছে। তাই আমরা এখানে এইভাবে সংখ্যাটা উপস্থাপন করেছি। এরপর আসো ফিল্ড। ফিল্ড বিষয়টা কি? ফিল্ড হচ্ছে তোমার এক বা একাধিক অক্ষর নিয়ে গঠিত রেকর্ড। অক্ষর মানে হচ্ছে ওয়ার্ড, ডেটা ওয়ার্ড মানে বাইট। তাহলে অনেকগুলো বাইট একত্রে যুক্ত হলে তাকে ফিল্ড বলবো। আমরা এভাবে বলতে পারি যে এক বা একাধিক অক্ষর নিয়ে গঠিত রেকর্ডের বৈশিষ্ট্য প্রকাশ করে যে সংকেত তাকে ফিল্ড বলে। আমরা এই বর্ণনাটুকু শেষ করার পর একটা টেবিলের মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করব, তোমাদের তখন বিষয়টা আরও ধারণা ক্লিয়ার হবে। আগে এই বর্ণনাটা আমি শেষ করে নিই। রেকর্ডের ক্ষুদ্রতম একক হলো কি ফিল্ড। রেকর্ড, এরপরে আমরা রেকর্ডের সংজ্ঞা যাব, এগুলো অবজেক্টিভে আসবে। রেকর্ডের ক্ষুদ্রতম একক কি ফিল্ড। হ্যাঁ, প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। যেমন কোনো একটা টেবিলে তুমি নাম, পদবি, বেতন ইত্যাদি হচ্ছে এক একটি কি ফিল্ড। তাহলে ফিল্ডগুলো সাধারণত কলাম হেডিং হিসেবে থাকবে, মানে যে ফিল্ডের উপর ভিত্তি করে তুমি ভিতরে ডেটা এন্ট্রি করতে পারবা সেই ফিল্ডগুলোই মূলত আমার এখানে মানে সেইগুলোকে আমরা ফিল্ড হিসেবে বলছি। তাহলে ফিল্ড তৈরি হতে একাধিক বাইট লাগে, বাইট তৈরি হতে একাধিক কি নির্দিষ্ট সংখ্যক বিট লাগে।
দেখো ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, সবচেয়ে ক্ষুদ্রতমকে বিট, তারপরে কে বড়কে বাইট, তারপরে বড়কে ফিল্ড, এরপরে বড় হচ্ছে রেকর্ড। দেখো আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি রেকর্ড। রেকর্ডের বিষয়টা কি দেখো, পরস্পর সম্পর্কযুক্ত। আর একটা কথা চলে আসছে, সম্পর্কযুক্ত থাকতে হবে। আমরা যখন চিত্রের মাধ্যমে দেখাবো তখন বিষয়টা আরো ক্লিয়ার করে দেব। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ডের অধীনে অন্তর্ভুক্ত ডেটা সমূহকে বলা হয় এক একটি রেকর্ড। যেমন কোনো অফিসের কর্মচারীর নাম, পদবি, বেতন ইত্যাদি সবগুলোর বর্ণনা নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। আশা করি ধারণাটা বুঝতে পেরেছি। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কি বিট, তারপরে বাইট, তারপরে ফিল্ড, তারপরে কি রেকর্ড। এরপরে আসি টেবিল বা ফাইল। সংজ্ঞাটা খেয়াল করি, পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় এক একটি টেবিল। দেখো যত পিছনের দিকে আসতেছে তত মানে বিটের সংখ্যা বেশি চলে আসতেছে বা বড় আকারের ধারণা চলে আসতেছে। পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় এক একটি টেবিল। যেমন প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনের জন্য তৈরি বেতন ফাইল, ছাত্রছাত্রীদের ভর্তির জন্য ভর্তি ফাইল এবং ফলাফলের জন্য ফলাফল ফাইল ইত্যাদি এক একটি টেবিল। আশা করি আমরা হায়ারার্কির যেটা বা ডেটা সংগঠনের যে পর্যায়ে সেটা অলরেডি একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। এরপরে তুমি এরকম ডেটাবেজের কথা বলছি, একটা টেবিল নিয়েও ডেটাবেজ হতে পারে, তবে এরকম এক বা একাধিক টেবিল নিয়ে আমরা যখন সম্পর্কযুক্ত টেবিল থাকবে তখন সেটাকে আমরা ডেটাবেজ বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী আব্দুর রহমান স্যার, এগুলো কি এমএস অ্যাক্সেস এর কাজ? হ্যাঁ, এমএস অ্যাক্সেস এখানে ব্যবহার হবে। এমএস অ্যাক্সেসের সাহায্যে ডেটাবেজের বিভিন্ন কাজ আমরা করতে পারি। আরও কিছু নির্দিষ্ট সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। ওকে, তারপরে আমরা তাহলে এবার টেবিলের সাহায্যে বিষয়টাকে একটু উপস্থাপন করছি। খেয়াল করো, এখানে আমি একটা বিষয় দেখাচ্ছি, যে বিষয়টা ডেটা সংগঠনের সবচেয়ে নিচে যেটা বিট 0 দেখাচ্ছে, এটা 0 বা 1 হতে পারে। হ্যাঁ, বাইট দেখো অনেকগুলো 0 1 একত্রে 8টা বিট আছে এখানে। হ্যাঁ, তারপরে হলো ফিল্ড। ফিল্ড দেখো মনির, এটা নাম। হ্যাঁ, তার নাম একটা কি ফিল্ড, ঠিক আছে। এরপরে হচ্ছে রেকর্ড। রেকর্ড বলছি যে অনেকগুলো ফিল্ড থাকবে সম্পর্কযুক্ত, যেমন নেম মনির, সেকশন এ, জিপিএ 5। তাহলে এই মনির এ মানে সেকশন, তার সেকশনের নাম, তারপর জিপিএ 5, এই 3টা ফিল্ডই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, তাই এটাকে আমি রেকর্ড বলতে পারি। এরপরে আসো ফাইল। ফাইল হচ্ছে এরকম অনেকগুলো রেকর্ড একত্রে থাকবে। তাহলে দেখো মনিরের একটা রেকর্ড আছে, কবিরের একটা রেকর্ড আছে, রাহাতের একটা রেকর্ড আছে, এই সবগুলো মিলিয়ে এখানে কি হয়েছে, একটা ফাইল বা টেবিল তৈরি হয়েছে। তারপর ডেটাবেজ, এরকম অনেকগুলো টেবিল, যেমন স্টুডেন্টস ডেটাবেজ, তারপরে বেসিক ইনফো ফাইল, তারপর রেজাল্ট ফাইল, টিউশন ফিস ফাইল, এই সবগুলো ফাইল পরস্পর সম্পর্কযুক্ত। তাই এই সবগুলো ফাইল বা টেবিল নিয়ে আমার কি হয়েছে, ডেটাবেজ তৈরি হয়েছে। তাহলে এই বিষয়গুলো সংজ্ঞা, যেটা আমি পূর্ববর্তী স্লাইডগুলোতে আলোচনা করেছি, সেই স্লাইডগুলোতে এই জিনিসগুলোর সংজ্ঞা বিভিন্নভাবে পরীক্ষায় আসে। রেকর্ডের সংজ্ঞা আসে, ফিল্ডের সংজ্ঞা আসে, বাইট আসে, বিট আসে, আর প্রত্যেকটা সংজ্ঞায় আসার মতো। তাই এগুলো আমি উপস্থাপন করেছি, বর্ণনা করেছি। তাছাড়া অবজেক্টিভও আসে এখান থেকে, যে ডেটাবেজের সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটি, ডেটাবেজের সবচেয়ে ক্ষুদ্রতম একক। তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে সর্বনিম্ন যে মানটা সেটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে ডেটা টেবিলের ক্ষুদ্রতম একক কী, তারপরে রেকর্ডের ক্ষুদ্রতম একক কী, বা ডেটা সংগঠনের সবচেয়ে ক্ষুদ্রতম মান কোনটি, এইভাবে আমরা, বা ডেটা হায়ারার্কির জন্য নিচের কোনটি সঠিক, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিল। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। এবং এই অধ্যায়ের যতটুকু আমি আজকে আলোচনা শেষ করব ততটুকু পর্যন্ত যদি তুমি বইয়ের সাথে মিলাও এবং ওই রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলো যদি দেখো, তাহলে দেখবে তোমার ধারণাটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা ভিন্ন উদাহরণের সাহায্যে তোমাকে এই হায়ারার্কিটা বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, যে কোনো একটা টেবিল আমি উপস্থাপন করছি। এখানে ইআইডি মানে এমপ্লয়ি আইডি, নেম, অ্যাড্রেস, মোবাইল, স্যালারি। এখন লক্ষ্য করো, আমরা বাইট পড়েছি, বাইট। হ্যাঁ, এই যে এখানে এই যে মোবাইল শব্দটা, এটা যে এম যখন আমি বাইনারিতে লিখবো বা কোডের মাধ্যমে লিখবো, কোডের মাধ্যমে কম্পিউটার যে সকল কোডগুলো আছে তার মধ্যে যখন তার মধ্যে একাধিক 0 1 ব্যবহার হবে।
তাই এটা একটা বাইট হিসেবে পরিচিত। আবার লক্ষ্য করো ফিল্ড, আমরা বলেছিলাম ফিল্ড সাধারণত একটা টেবিলের হেডিং হিসেবে থাকে। তাহলে এখানে দেখো ইআইডি একটা ফিল্ড, এখানে দেখো এই ই একটা বাইট আছে, এখানে আই এখানে আরেকটা বাইট, হাইফেন একটা বাইট, ডি একটা বাইট, অনেকগুলো বাইট একত্রিত হয়ে একটা ফিল্ড গঠন করেছে। এখানে অনেকগুলো ফিল্ড আছে, দেখো এক ইআইডি একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড, মোবাইল একটা ফিল্ড, স্যালারি একটা ফিল্ড। এই ফিল্ডগুলোর উপর ভিত্তি করে আমি নিচের যে ঘরগুলো আছে, সেলগুলো আছে, সেই সেলগুলোতে ডেটা এন্ট্রি করতে পারবো। তারপরে লক্ষ্য করো রেকর্ড, এখানে আমি 102 যে আইডি, নাম তার রাজ, অ্যাড্রেস তার কি ঢাকা, মোবাইল নাম্বার দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে। দেখো 1 2 3 4 5, পাঁচটা পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ড পাশাপাশি আছে। তাই এখানে যে রোগুলো আছে, রোগুলো প্রত্যেকটাই এই টেবিলের জন্য এক একটা কি রেকর্ড। কিন্তু তুমি যদি উপরে কলামগুলো চিন্তা করো, সেখানেও একাধিক ফিল্ড যুক্ত আছে, কিন্তু যুক্ত থাকলো নেম, এই নামগুলো বা ফিল্ডগুলো পরস্পরের সম্পর্কযুক্ত নয়। কিন্তু পাশাপাশি যদি ফিল্ডগুলো চিন্তা করি, তাহলে এগুলো পরস্পর কি আছে, সম্পর্কযুক্ত আছে। তাই এগুলোকে আমরা কি বলবো, রেকর্ড বলবো। তারপরে খেয়াল করো রেড মার্কযুক্ত যে পুরো টেবিলটা, হ্যাঁ, এই পুরো টেবিলটা হচ্ছে এখানে কি একটা ফাইল, পুরো টেবিলটা হচ্ছে ফাইল। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে এখান থেকেও অবজেক্টিভ হতে পারে একটা এরকম তোমার টেবিল দিয়ে এখান থেকে তোমার কাছ থেকে প্রশ্ন চাইতে পারে যে এই টেবিলে কয়টি রেকর্ড আছে, এখানে ফিল্ড কয়টি আছে, এখানে এরকম মার্ক করে দিয়ে বললে এটা কি বোঝায়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছি। আমাদের আজকে আলোচনার অন্যতম একটি প্রধান আলোচ্য বিষয় ছিল ডেটা সংগঠন, বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকক্ষণ আলোচনা করেছি, তোমরা বিষয়টা অবগত আছো কিনা বা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। আব্দুর রহমান, এমএস এক্সেল দিয়ে করা যাবে স্যার? এমএস এক্সেল দিয়ে আসলে ডেটাবেজ তৈরি করা যাবে না, তবে ডেটাবেজের বিভিন্ন ফাইল এক্সেলে তৈরি করে ডেটাবেজ বিভিন্ন ফাইলকে আমরা এক্সেলে তৈরি করে এই ডেটাবেজের সাথে আমরা লিঙ্ক করতে পারবো। ঠিক আছে, সরাসরি ডেটাবেজ তৈরির জন্য এক্সেল ব্যবহার করা যাবে না, আগে ফাইলটাকে এক্সেলে তৈরি করতে হবে, তৈরি করে সেই ফাইলটাকে আমরা ডেটাবেজের সাথে লিঙ্ক করে দিতে পারবো, তখন আমরা সেভাবে এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই রিপ্লাই দিয়েছো, বুঝতে পেরেছি। আমি আবারও আনন্দিত তোমরা কন্টিনিউ ক্লাসটি শুনছো সেজন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী অংশে যাচ্ছি আজকের ক্লাসের, সেটি হচ্ছে ডেটাবেজের সুবিধাসমূহ। খেয়াল করো, অনেক কাজে আমরা ডেটাবেজ ব্যবহার করতে পারি, তবে আমি কয়েকটি সিলেক্টেড সুবিধা তোমাদের সামনে উপস্থাপন করছি যেটা তোমাদের একটু জানা দরকার। একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে স্থানের সর্বোচ্চ ব্যবহার করা যায়, এটা ডেটাবেজের অন্যতম একটা প্রধান সুবিধা। তথ্যের অসামঞ্জস্যতা দূর করা যায়। তারপর যদি বলি যে একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে পারে ডেটাবেজের সাহায্যে। এরপরে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই অধ্যায়ের লাস্টে আমরা এই তথ্য নিরাপত্তা, ডেটা সিকিউরিটি নিয়ে কিছু কথাবার্তা আছে, সেগুলো আমরা বলবো, এনক্রিপশন বিষয় আছে সেগুলো বলবো। তো এটা ডেটাবেজের মাধ্যমে সেই তথ্য নিরাপত্তা দেওয়া সম্ভব হবে। স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা যায়, এটাও আমার এই অধ্যায়ের অন্যতম প্রধান একটা কাজ। কুয়েরি, যেটা আমরা শর্টিং, ইন্ডেক্সিং, হ্যাঁ, এই জিনিসগুলো যখন আমরা পড়বো তখন এটা কীভাবে সহজে খুঁজে পাওয়া যাবে সেটা আমরা বুঝবো। সহজে এবং কম সময়ে একটি ডেটাবেজ বা তথ্য ভাণ্ডার তৈরি করা যাবে, এগুলো আমরা ডেটাবেজের সুবিধা হিসেবে উল্লেখ করতে পারি। তারপর ডেটা উপস্থাপন করা সহজ ও দ্রুত হয়। একটা ডেটাবেজের ধারণা, একটা ডেটাবেজ দেখেই আমরা বলতে পারবো সেখানে কোন ধরনের ডেটা আছে, তারপরে সেটা আমি কিভাবে ব্যবহার করতে পারবো, কোন ডেটাটা আমি কত সহজে খুঁজে বের করতে পারবো, সেই বিষয়গুলো আমরা বের করতে পারবো। ডেটা উপস্থাপন করা সহজ ও দ্রুত হয়। সংরক্ষিত ডেটাকে তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়। যে কোনো ধরনের ডেটা যে কোনো টেবিলে প্রয়োজন হয়েছে তুমি সেটাকে ডিলিট করতে পারবে, আবার নতুন ডেটা অ্যাড করতে পারবে, আবার অর্থাৎ তাকে আমরা কি করতে পারবো, আপডেট করতে পারবো। আচ্ছা, এরপরে প্রয়োজনীয় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায়। প্রিয় শিক্ষার্থী আব্দুর রহমান একটি প্রশ্ন করেছ, স্যার প্রতিটি শব্দ একটি বাইট হলে
বিট কোনটি হবে? আমি তো শব্দকে বাইট বলি নাই, তুমি শব্দই চিনো নাই এখনো। আমার সেই টেবিলে আমি এম শব্দটাকে বাইট বলেছি, ঠিক আছে? এম কি শব্দ নাকি বর্ণ? এটা একটা লেটার, আর তোমরা জানো, আর শব্দ হচ্ছে পুরো কয়েকটা লেটার যখন একত্রিত তখন সেটাকে শব্দ বলি। আচ্ছা, এখন আইসিটির প্রেক্ষাপটে বা প্রযুক্তিগত বিষয় ডেটাটা ওয়ার্ডটা কি বা শব্দটা কি, এখানে অনেকগুলো বাইট একত্রে যুক্ত হবে। এখন ধরো সেখানে আমি এমকে বাইট বলেছি, এখন কম্পিউটার কি বুঝবে? বুঝবে না। এর এগানিস্টে বিভিন্ন কোড আছে, সেই কোড যেমন ইউনিকোডে যদি দেখো এখানে 16টা কি 01 আছে, কি আছে না? 16টা 01 আছে, তাহলে সেই 16টা 01 মিলে একটা প্রকাশ পাচ্ছে। তুমি আমি এগুলো বুঝি না, কিন্তু কম্পিউটার এটাকে এইভাবেই প্রসেস করে। তাহলে সেক্ষেত্রে ওই কে যখন আমি ইউনিকোডে লিখবো তখন সেখানে 16টা 01 একটা নির্দিষ্ট কোড আছে, সেই তার ভিতরে 0কে আমি বিট বলবো, 1কে বিট বলবো, কিন্তু পুরো যে 16 বিটের যে জিনিসটা কে প্রকাশ পাচ্ছে সেটাকে আমি কি বলবো তোমার, সেটাকে আমি বাইট বলবো, কারণ সেখানে নির্দিষ্ট সংখ্যক কি আছে, বিট সমন্বয়ে সেই ডাটা ওয়ার্ডটা গঠিত হয়েছে। আশা করি ধারণাটা ক্লিয়ার হয়েছে তোমার। ওকে। আর যদি শব্দ বলো, শব্দটা হচ্ছে একটা ফিল্ড হবে, সেটা বাইট হবে না, কেমন? আর ফিল্ডের ক্ষুদ্রতম অনেকগুলো বাইট একত্রিত হয়ে সেখানে কি হচ্ছে, ফিল্ড হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর যদি এখন লাইভ চলাকালীন সময় বুঝতে না পারো, আবার এই ক্লাসটি দেখবে, তখন দেখবে এখন যা বুঝতে পারো না তখন সেটা আরও ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আসো পরবর্তী অংশে যাচ্ছি। ডেটাবেজের অসুবিধাসমূহ। সব কিছুরই সুবিধা আছে, অসুবিধাও আছে, এখানেও আমার অসুবিধাও আছে। তো কয়েকটা অসুবিধা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীর গতি সম্পন্ন হয়, তাহলে ভুল ডেটার কারণে এই সমস্যাটা হতে পারে। কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করে দিতে পারে। এখানে বানানটা একটু ভুল আছে, নষ্ট বানানটা একটু কারেকশন নেবে। কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করতে পারে। ডেটাবেস ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়। আসলে এটা আম জনতার জন্য নয়, হয়তো তোমাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে ভবিষ্যৎ জীবনে তুমি যে প্রফেশনেই যাও না কেন এই জিনিসগুলা সাথে, প্রযুক্তির সাথে তুমি আত্মস্থ হতে পারো, সেজন্য এই জিনিসগুলো তোমাদের এখন পড়ানো হচ্ছে। এগুলো আসলে হায়ার স্টাডির বিষয়। যদি এর বাইরেও তোমার অনেক কিছু জানার আছে, সেক্ষেত্রে তুমি বাজারে স্পেশালি ডেটাবেস রিলেটেড বিভিন্ন বই আছে, সেই বইগুলো কিনতে পারো, কিনে তুমি প্র্যাকটিস করতে পারো, অথবা বিভিন্ন কোর্স করানো হয় ডেটাবেস শেখায়, সেক্ষেত্রে করতে পারো। আমি এখানে যতটুকু উপস্থাপন করছি বা পড়াচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র আমি বলবো যে আমাদের সিলেবাসের নির্দেশনা অনুযায়ী যতটুকু আমাদের পরীক্ষামুখী আলোচনার জন্য যথেষ্ট ততটুকুই আলোচনা করছি। ওকে, ডেটাবেস ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়। ডেটা নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে, এটা আরেকটি বিষয়। তারপরে ধন্যবাদ, তাই না? হ্যাঁ, আমরা আজকে অনেকক্ষণ যাবৎ ডেটাবেজের পরিচয় সম্পর্কে বা ডেটাবেজের প্রাথমিক ধারণা সম্পর্কে আজকের ক্লাসটি উপস্থাপন করেছি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকক্ষণ যাবৎ তোমরা আমার কথাগুলো শুনেছ, আমি আশাবাদী, এবং আশা করি তোমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে 100% ধারণা ক্লিয়ার না হলেও কিছুটা সংখ্যক তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। আমি বলবো ক্লাসটিকে যদি আরও বারবার রিপিট করে তুমি দেখো তাহলে পুরো ধারণাটাই ক্লিয়ার হবে। এবং আজকে যতটুকু আলোচনা করেছি ততটুকু এই অধ্যায়ের শুরুটা, ডেটাবেসের ধারণা। পর্যায়ক্রমে যখন ক্লাসগুলো আসবে আশা করি আমাদের সিলেবাসের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আলোচনাগুলো উপস্থাপন করব। তো আজকে আমরা আর অন্য প্রসঙ্গে কথা বলবো না। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তোমরা দয়া করে কমেন্টে জানাবে। এবং সর্বশেষ আমার প্রিয় শিক্ষার্থী আব্দুর রহমানের আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আজকে ক্লাসটি শেষ করব। একটি অফিসের কোনো কর্মচারীদের নিয়মিত হাজিরা নেওয়া বিষয়টি কি ডেটাবেসের মাধ্যমে সম্পন্ন করা যাবে কি স্যার? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। সেক্ষেত্রে তোমার এই জিনিসগুলোকে এটার সাথে ডেটাবেসের মাধ্যমেও করা যাবে, আবার এটাকে আমরা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে ওয়েবসাইটের মাধ্যমেও করা যাবে। এগুলো সবই ডেটাবেসের মাধ্যমে করা সম্ভব। এখানে সাপোর্টিং আরও কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে, তো সেটা পর্যায়ক্রমে আরও একটু স্টাডি করো, তাহলে বুঝতে পারবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ক্লাসটিকে উপভোগ করেছো এবং তোমরা আমার সাথে থাকার কারণে আমার কাছেও সময়টুকু ভালোই গিয়েছে।
ক্লাসটি শতভাগ সফল করার জন্য তোমরা যদি বাসায় বইয়ের সাথে মিল রেখে যতটুকু পড়িয়েছে ততটুকু পড়ো। যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে করতে পারো, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমরা পরবর্তীতে সেটাকে রিপ্লাই দেব। তো আজকে অন্য বিষয়ে আর কথা বলছি না। তোমরা সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি যাতে এই বৈশ্বিক যে মহামারী সেটাকে আমরা সফলভাবে মোকাবেলা করতে পারি এবং আরেকটি সুস্থ সুন্দর পৃথিবীর অপেক্ষায়। আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।